খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, স্বাধীনতা দিবসে পতাকা তুলে পদত্যাগ করুন মমতা, এই আন্দোলন থামবে না, হুঁশিয়ারি শুভেন্দুর। ছেলের পর এবার বাবাও আরজিকর নিয়ে প্রাক্তন মন্ত্রী ষড়যন্ত্রের ইঙ্গিত নিজের দল তৃণমূলের বিরুদ্ধে। লালবাজার ডেকে পাঠালেও হাজিরা এড়ালেন সন্দীপ। নবান্নে কর্মী নেতাদের সঙ্গে বৈঠক, কেন্দ্রের জন্যই আটকে উপজাতি স্বীকৃতি, জানালেন মুখ্যমন্ত্রী। জেঠুকে খুন, ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ফের অধীর চৌধুরীকেই কি সভাপতি পদে রেখে দিতে চায় এআইসিসি? পদক্ষেপে তেমনই ইঙ্গিত দেখছে প্রদেশ। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনায় মৃত্যু, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শনিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা পুলিশকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে নির্যাতিতা তরুণীর বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মমতা জানিয়েছিলেন, আগামী রবিবারের মধ্যে যদি পুলিশ এই ঘটনার কিনারা না করতে পারে তাহলে রাজ্য এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়ে দেবে। কিন্তু তার আগেই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের নজরদারিতেই হবে এই সিবিআই তদন্ত। আদালতের মধ্যেই আরজিকরের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল 10টার মধ্যে সিবিআইকে দিতে হবে কলকাতার পুলিশকে, নির্দেশ হাইকোর্টের। সেই সঙ্গে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথি সিবিআই চাইলে দিতে হবে পুলিশকে। সূত্রের খবর, আদালতের রায়ের পরেই নবান্নে হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। হাসপাতালগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সিবিআইকে তদন্তভার দেয়া নিয়ে আলোচনা হয়েছে। এদিন ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে রাজ্যের প্রশংসা করেন ইউনিসেফের সদস্যরা। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। সোশ্যাল মিডিয়ায় তাকে ও তার ছেলেকে নিয়ে এই ধরনের প্রচার করছেন, তাদের আরও উন্নয়ন হোক। ছেলে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। কে বা কারা করছে নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। তবে তার ইঙ্গিত যে দলের দিকে, সেটা কার্যত এদিন পরিষ্কার করে দিয়েছেন সৌমেন মহাপাত্র। তিনি বলেছেন, কাক কাকেরই মাংস খায়, অর্থাৎ তার দলেরই লোকজন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটা সৌমেন মহাপাত্রের কথায় স্পষ্ট। আরজিকরে মহিলা পিজি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় বড় আঘাত পেয়েছেন সৌমেন মহাপাত্র। কারণ বিগত কয়েকদিন ধরে সারা দেশ জুড়ে ফোন আসা শুরু হয়েছে সৌমেন মহাপাত্রের কাছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সৌমেন মহাপাত্রের ছেলে এই খুনের ঘটনায় জড়িত। এই ধরনের চাঞ্চল্যকর পোস্টে যথেষ্টই মর্মাহত তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। সোশ্যাল মিডিয়ায় তার নিজের ছেলের নাম জড়িয়ে থাকার বিষয়ে সাফাই দিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, কোনোভাবেই তার ছেলে এই খুনের ঘটনায় জড়িত নয়। বিচার বিভাগীয় তদন্তের স্বার্থে তিনি বা তার ছেলে অবশ্যই সাহায্য করবেন, তবে এভাবে সোশ্যাল মিডিয়ায় ভুলভাল পোস্ট কোনোভাবেই মেনে নেবেন না তিনি বলেছেন, একসময় মন্ত্রী ছিলেন বলে অনেকেই ভয় করতেন, আবার দলের অনেকেই তার বিরোধী ছিলেন। সেই রাগের তাকে ও তার ছেলেকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সমাজ মাধ্যমে। সারা দেশ থেকে ফোনের মাধ্যমে জানার চেষ্টা চলছে তার ছেলে এরকম কাজের সঙ্গে যুক্ত কিনা। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে তার ছেলেকে গণপ্রহারের শিকার না হতে হয়। বিষয়টি নিয়ে দল এখনো পর্যন্ত কোনো সাফাই চায়নি, তবে দলের সিদ্ধান্তকেই তিনি মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন। বিচার বিভাগীয় তদন্তে চিকিৎসক খুনের ঘটনায় তিনি ও তার ছেলে হাজির হতে প্রস্তুত বলেও জানিয়েছেন। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে জনৈক চিকিৎসক সিনহা মহাপাত্রের বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই সৌমেন মহাপাত্রের ছেলে চিকিৎসক বোধিসত্র মহাপাত্রকে টার্গেট করা হয়। আমবাগানে ফেলে জ্যাঠাকে হাসুয়ার কোপ, এলোপাথারি খুন। সেই ঘটনায় অভিযুক্ত ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। জ্যাঠাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছিল ভাইপোর বিরুদ্ধে। সেই ঘটনার আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করল নদিয়ার রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। অপরাধীর নাম বিজয় সরকার। ঘটনার পরে বাবাকে হারানোর যন্ত্রণায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল মৃত নিরঞ্জন সরকারের ছেলে অজয় সরকার। সেই ঘটনারই বিচার হলো আজ। প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজের জ্যাঠাকে কুপিয়ে খুন করেছে তাঁরই ভাইপো বিজয়।
এরপর দুদিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল সে। তবে এতে হয়নি লাভ। পুলিশ খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করে। এরপর আন্ডার সেকশন 302 আইপিসি ধারায় মামলা রুজু হয়। আর সেই মামলার শুনানি ছিল সোমবার। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট দোষীকে যাবজ্জীবন সাজা দেয়। এই ঘটনার প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, তৎকালীন সময়ে কেসের দায়িত্বে যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা নিরলস পরিশ্রম করেছেন, তার জন্যই খুব অল্প সময়ের মধ্যে দোষীর শাস্তি হয়েছে। হাজিরা এড়ালেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। লালবাজার তলব করেছিল তাকে, তবে সেই ডাকে সাড়া দিলেন না তিনি। পুলিশ সূত্রে খবর, মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় এখনও পর্যন্ত 37 জনকে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার। জানা যাচ্ছে, সোমবার দুপুর 3টে নাগাদ তলব করা হয় সন্দীপকে, তবে তিনি আসেননি। প্রসঙ্গত, আজ আরজিকর সংক্রান্ত মামলার প্রথম দিনের শুনানিতেই একাধিক প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। চিকিৎসকের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি হাইকোর্টের নজরে ছিল সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার তিনি পদ থেকে ইস্তফা দেওয়ার পরও কিভাবে তাকে অন্য একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ দেওয়া হয়, কতটা ক্ষমতাশালী লোক যে তাকে কয়েক ঘন্টার মধ্যেই এভাবে পুরস্কার দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এরপর প্রধান বিচারপতি ডিভিশন নির্দেশ দেয় সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর। সঙ্গে এও বলা হয়, আজ সন্দীপবাবু ছুটির আবেদন করলে অবিলম্বে তা গ্রহণ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী 17ই আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই সময়ের মধ্যে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে তারা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আবার বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়। অন্যদিকে শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। তার মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়া। এই জেলাগুলির 2-1টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 2-1টি জেলায় এই সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং 2 দিনাজপুরে। তবে শনিবার থেকে বৃষ্টি কমলেও বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। কর্মীদের তপশিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে আন্তরিক রাজ্য সরকার, কিন্তু প্রক্রিয়া আটকেই কেন্দ্রের জন্য। নবান্নে কর্মী নেতাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 20শে সেপ্টেম্বর থেকে জাতিসত্তার দাবিতে জঙ্গলমহলে লাগাতার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ। তপশিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে কর্মীরা। বৈঠকে সে নিয়ে আলোচনা হয়। কর্মী নেতাদের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, রাজ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্র যা যা নথি চাইছে সবটাই দেয়া হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী কর্মী নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তৃণমূলের লোকসভা ভোটের ইস্তাহারেও কর্মীদের জনজাতি তালিকাভুক্তির বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তের আশ্বাস দেওয়া হয়। রাজ্যের শাসক দলের অভিযোগ, রাজ্য সরকারের চেষ্টা সত্ত্বেও কেন্দ্র সিদ্ধান্ত নিতে দোনামোনা করছে। এর পাশাপাশি কর্মী সম্প্রদায়ের উন্নয়নের জন্য রাজ্যের তরফে দেওয়া আর্থিক প্যাকেজ এবং স্কুল সিলেবাসে কর্মী ভাষায় পঠন পাঠন সংক্রান্ত বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অধীর চৌধুরীতেই কি আস্থা রাখতে চলেছে এআইসিসি? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক পদক্ষেপ থেকে তেমনই ইঙ্গিত পাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের একাংশ। গত সপ্তাহে রাহুল গান্ধী সাক্ষাৎ করেছেন অধীরের সঙ্গে। তারপরেই প্রদেশ কংগ্রেসে অধীরের বিরোধী শিবিরের নেতারা যোগাযোগ করেন এআইসিসি নেতাদের সঙ্গে। তারা সরাসরি জানতে চান, অধীরকেই কি সভাপতি পদে রেখে দেওয়া হচ্ছে? শীর্ষ নেতৃত্বের তরফে তেমনই সংকেত মিলেছে বলে ওই নেতাদের দাবি। প্রসঙ্গত, মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে বৈঠক ডেকেছেন।
সেই বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে ডাকা হয়েছে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীরকে। এই পদক্ষেপ থেকেও ভবিষ্যতের ইঙ্গিত মিলছে বলে দাবি প্রদেশ নেতাদের একাংশের। কংগ্রেসের একটি সূত্রের দাবি, রাহুল অধীর বৈঠকের পর সমীকরণ বদলাতে শুরু করে। তারপরেই মঙ্গলবারের বৈঠকে ডাক পেয়েছেন অধীর। বহরমপুরের 5 বছরের সাংসদ অধীর এবার ভোটে হেরেছেন। গত লোকসভায় কংগ্রেসের দলনেতাকে হার মানতে হয়েছে রাজনীতিতে আনকোড়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু একটি সূত্রের দাবি, অধীরের মতো অভিজ্ঞ নেতাকে বাংলার রাজনীতিতে কাজে লাগাতে চান রাহুল। একান্ত বৈঠকে অধীরকে বাংলার কংগ্রেস সংগঠন ঢেলে সাজিয়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি। তবে অধীরকে সভাপতি পদে রেখে দেওয়া হলেও তার বিরোধী শিবিরের নেতাদের এবার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে এআইসিসি। সভাপতি অধীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের প্রবীণ তথা অন্য শিবিরের নেতাদের নিয়ে চলতে পারেন না। তাই অধীরকে সভাপতি পদে রেখে দেওয়ার সঙ্গে কয়েকজন কার্যকরী সভাপতিকেও যুক্ত করে দেওয়া হতে পারে। কয়েকজন নেতাকে এআইসিসি সংগঠনেও জায়গা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তাতে ভারসাম্য রক্ষিত হবে। তবে এই সবই এখন পর্যন্ত জল্পনা। এআইসিসি আনুষ্ঠানিক ঘোষণা না করলে বা বিবৃতি না দিলে তা চূড়ান্ত হবে না। এআইসিসির এক মুখপাত্রের কথায়, পশ্চিমবঙ্গের সংগঠনের বেহাল দশার কথা এআইসিসির অজানা নয়। কিন্তু এই মুহূর্তে বাংলায় অধীর চৌধুরীর মতো বিকল্প নেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তার বিরোধী শিবিরেও নেতাদেরও গুরুত্ব দিতে হবে। এই দুইয়ের ভারসাম্য করেই নতুন রাজ্য কমিটি গঠন করা হবে, যেখানে গুরুত্ব পাবেন প্রবীণ কংগ্রেস নেতারাও। সঙ্গে আগামী প্রজন্মকেও তুলে আনতে নির্দেশ দেওয়া হবে সভাপতিকে। ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল ঠিকা শ্রমিকের। 1 মাসের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার জেরে শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিকভাবেই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সপ্তাহখানেক আগে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মেইনটেন্যান্সের কাজ করার সময় সুইচ গিয়ার থেকে আগুন ছিটকে এসে ঝলসে যান এক ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। জানা গেছে, ওই শ্রমিক গতকাল সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের 5 ও 6 নম্বর ইউনিটের TP11 ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন। আচমকাই পার্শ্ববর্তী কনভেয়ার বেল্টে তার শরীর জড়িয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই কনভেয়ার বেল্টের চাপে ওই শ্রমিকের শরীর দুমড়ে মুচড়ে যায়। পরে ওই স্থান থেকে তার দুমড়ে মুচড়ে যাওয়া তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন অন্যান্য শ্রমিকরা। মৃত শ্রমিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিজা শ্রমিক হিসেবে কাজ করত। অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন অন্যান্য শ্রমিকরা। এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনো উত্তর দেননি। গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর জখম 9 বছরের বালকের মৃত্যু ঘিরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড ঘটে। চিকিৎসকের দেরিতে আসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। স্থানীয় সূত্রে খবর, পতিরামের শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছিল পুণ্যার্থীদের দল। সেই দলে ছিল বালুরঘাটের বড় রঘুনাথপুরের বাসিন্দা 9 বছরের শিবম শর্মা। অভিযোগ, বেপরোয়া টোটো পথচলতি পুণ্যার্থীদের ওপরে উল্টে পড়ায় গুরুতর জখম হয় ওই বালক। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 ঘন্টা দেরিতে আসেন বলে অভিযোগ। ততক্ষণে মৃত্যু হয়েছে বালকের। এরপরই হাসপাতালে তাণ্ডব চালায় মৃতের পরিবার। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।